রেডিও মিলনের আজকের নিবেদন মাকড়সার জাল। গল্পকার নটরাজন। Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. শুরু হতে চলেছে মাকড়সার জাল। যা শুনছি তা কি সত্য পীতাম্বর? সত্য মহারাজ। সত্য? তার মানে তুমি রাজ পরিবারের প্রথা ভঙ্গ করে সামান্য মেয়ে ছেলেটাকে বিয়ে করতে চাও? ওর নাম মণিবাই মহারাজ। উনি কোনো রাজ পরিবারের সদস্য নন ঠিকই, তবে সামান্য মেয়ে ছেলেও নন। চুপ রাও! নারীর রূপে মজে যত রাজা এমন ভুল সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সবার রাজ্য একদিন ওই রূপের আগুনেই পুড়ে ছারখার হয়ে গেছে। আমার রাজ্যের সাথে আমি কিছুতেই তা হতে দেব না। এ বিয়ে কিছুতেই হতে পারে না। যে দরবার কক্ষে দাঁড়িয়ে তুমি এমন দুঃসাহস দেখাচ্ছ, সেইখানে একদিন সিংহাসন আলো করে বসতেন তোমার পিতামহ। সারা রাজস্থানের মানুষ আজও তাকে দেবতার মতো পূজা করে। বর্তমানে সেই বংশ মর্যাদা এবং সিংহাসন আমার দায়িত্বে থাকলেও ভবিষ্যতে এই সিংহাসনের উত্তরাধিকারী তুমি। কিন্তু রাজ পরিবারের নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারী রাজ সিংহাসনের উপর কোনো অধিকার থাকতে পারে না, উপরন্তু তাকে নির্বাসনে যেতে হয়। তুমি কি তাই চাও পীতাম্বর? আগে না মহারাজ। তাহলে তোমার সঙ্গে ওই মেয়ে ছেলেটার নাম জড়িয়ে আর কোনো খবর যেন আমার কানে না আসে। আমি নিজে তোমার বিবাহের ব্যবস্থা করব। আমার কিছু নিবেদন আছে মহারাজ। বলো। আমি বিবাহে আগ্রহী নই। আমি তোমার মনের দ্বন্দ্ব বুঝতে পারছি। তুমি কিছুটা সময় নাও, নিজেকে মানসিকভাবে বিবাহের জন্য প্রস্তুত করো, তবে বেশি দিন সময় ব্যয় করো না। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার বিবাহ দিয়ে তোমাকে এই সিংহাসনে অভিষিক্ত করতে চাই। আমার বয়স হয়েছে, তোমাকে দায়িত্ব দিয়ে আমি নিশ্চিন্তে বিশ্রামে যেতে পারি। আপনার বুঝতে একটু ভুল হচ্ছে মহারাজ। আমি আজীবনকালের জন্য অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিয়েছি। সে কি? কেন? ওই সামান্য মেয়ে ছেলেটার জন্য? মহারাজ, বিবাহ না করলে নিশ্চয়ই এই রাজ পরিবারের কোনো নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা হবে না, অথবা এই বংশের মর্যাদা ক্ষুণ্ণ করাও হবে না। আপনার আদেশ মতো মণিবাইকে আমি বিবাহ করব না, কথা দিলাম। কিন্তু পিতা হিসেবে আপনিও প্রতিজ্ঞা করুন আপনি কোনো দিন আমার কাছে বিবাহের জন্য কোনো প্রস্তাব আনবেন না। কিন্তু উত্তরাধিকার? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই মহারাজ। তুমি বুঝতে পারছো না পীতাম্বর, জেদের বশে তুমি নিজের উপর কি কঠিন সিদ্ধান্ত চাপিয়ে দিতে চলেছ। আমার কথা শোনো, আমার কথা শোনো। মহারাজ, রাজতন্ত্রের নিয়মানুসারে আপনার আদেশ মানতে আমি বাধ্য। আমি নিজের হৃদয় বিসর্জন দিয়ে শ্রদ্ধার সাথে তা মেনেও নিয়েছি। কিন্তু পিতা হিসেবে আপনারও উচিত পুত্রের ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান করা। আশা করি আপনি সেটা বুঝবেন। এবার আজ্ঞা দিন, প্রণাম গ্রহণ করবেন। এরপর প্রায় 1.5 দশক কেটে গেছে। পীতাম্বরের বয়স প্রায় 40-এর কোঠায়। এমন সময় হঠাৎ পরলোকের ডাক এলো তার পিতার। পীতাম্বর বসলেন সিংহাসনে। তার অভিষেকের দিন তিনি ঘোষণা করলেন যে তিনি বিয়ে করতে সম্মত। সাজো সাজো রব পড়ে গেল চারিদিকে। রাজ্যশুদ্ধ লোকের একটা দুশ্চিন্তা ছিল যে পীতাম্বর সিং বিয়ে না করলে ভবিষ্যতে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে একটা গণ্ডগোল বাঁধতে পারে। তাই তার বিয়ে করার সম্মতিতে সকলেই হাঁপ ছেড়ে বাঁচল। পার্শ্ববর্তী রাজ্যগুলির রাজপরিবারে পাত্রীর সন্ধানে যাবার জন্য ঘটকের দল প্রস্তুত হল। কিন্তু সবাইকে বিস্মিত করে দিয়ে পীতাম্বর সিং ঘোষণা করলেন তিনি সেই মণিবাইকেই বিয়ে করবেন। কালচক্রে তা ছিল খোদ রাজার নিজের সংকল্প, তাই কেউ তার বিরুদ্ধাচরণ করতে সাহসী হল না। মনে মনে বিশেষ খুশি না হলেও পাত্রমিত্রের দল রাজাদেশ শিরোধার্য করে নিল। কিন্তু বাদ সাধল পীতাম্বরের নিজের বোন রাজকন্যা অহল্যাবাই। অহল্যাবাই
ভয়ানক তেজি এবং মুখরা। সে অবিবাহিতা, রাজ অন্তঃপুরের সেই সর্বে সর্বা। পার্শ্ববর্তী রাজ্যের এক রাজকুমার মদন সিংকে মনে মনে ভালোবাসত সে, কিন্তু সেই ভালোবাসা ছিল এক তরফের। তার পিতা বিয়ের প্রস্তাব করেছিলেন মদন সিংয়ের কাছে, কিন্তু মদন সিং সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তখন থেকেই অহল্যাবাই কুমারী থেকে গেছে। ভাই পীতাম্বর সিং তার পরলোকগত পিতার ইচ্ছাকে শ্রদ্ধা না দেখিয়ে সেই মণিবাইকেই বিয়ে করতে কৃতসংকল্প। এই খবর শুনে সেই প্রকাশ্যেই ভাইয়ের বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করল। পীতাম্বর সিং স্বভাবতই একটু গম্ভীর প্রকৃতির ব্যক্তি। একদিন বোনকে ডেকে সরাসরি বললেন, রাজাদেশের বিরুদ্ধে যাওয়ার মতো মূর্খতা দেখিও না অহল্যা। মনে মনে ভাইকে একটু সমীহ করেই চলত অহল্যাবাই। তাই বাধ্য হয়ে সে আর পীতাম্বরের বিরুদ্ধাচরণ করল না। তারপর এক শুভ দিনে রাজা পীতাম্বরের সঙ্গে বিয়ে হয়ে গেল রাজ্যের এক অতি সাধারণ ব্যক্তির কন্যা মণিবাইয়ের। অপূর্ব সুন্দরী এই মণিবাই, যেমন শান্ত স্বভাব তেমনি বুদ্ধিমতী। রাজপ্রাসাদে পদার্পণ করেই সে বুঝে নিল অন্তঃপুরের সব কিছুই অহল্যাবাইয়ের হাতে। অত্যন্ত সংযতভাবে সে অহল্যার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে চেষ্টা করতে লাগল। রাজ অন্তঃপুরের হালচাল পূর্বের মতোই রইল। অহল্যার কর্তৃত্বই বজায় রইল পুরোপুরি। আর 5 জন অন্তঃপুরবাসীর মতো রানী মণিবাইও অহল্যার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে লাগল। তার এই আচরণে মনে মনে সন্তুষ্টই হয় অহল্যা, কিন্তু আচার ব্যবহারে সেটা প্রকাশ করল না সে। এদিকে পীতাম্বর সিং মণিবাইকে স্ত্রী রূপে পেয়ে যেন নবীন জীবন লাভ করলেন। সুদক্ষতার সাথে রাজ্য পরিচালনা করতে লাগলেন তিনি। বছরখানেক পরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল তাদের। পীতাম্বর তার নাম রাখলেন শান্তাবাই। ঠিক এমনি সময় দুর্যোগের মেঘ ঘনিয়ে এলো পীতাম্বরের চারিদিকে। ততদিনে দেশ স্বাধীন হয়েছে। ভারত সরকারের জরুরি আদেশে তার রাজ্য গেল। সর্দার বল্লভভাই পটেলের শক্ত হাতের মুঠোয় গুঁড়িয়ে গেল রাজতন্ত্র। 350 মতো দেশীয় রাজ্য মিশে গেল প্রজাতন্ত্রী ভারতবর্ষের ভৌগোলিক অস্তিত্বের সঙ্গে, আর সেই সঙ্গে চিরদিনের মতো হারিয়ে গেল মণিবাই। রাজ্য হারিয়েও হয়তো এতটা মুষড়ে পড়তেন না পীতাম্বর, কিন্তু স্ত্রী মণিবাইয়ের অকাল বিয়োগ ব্যথা তার মনে যে সাংঘাতিক ঝড় তুলল, তা থেকে নিজেকে মুক্ত করতে পারলেন না তিনি। অকাল বার্ধক্য যেন ধীরে ধীরে গ্রাস করল তাকে। গম্ভীর পীতাম্বর আরও গম্ভীর হয়ে উঠলেন। ভালো স্পোর্টসম্যান ছিলেন তিনি। বিশেষ করে পোলো খেলায় তার ভারত জোড়া নাম ছিল। সেই খেলাধুলো ছেড়ে দিলেন তিনি। দিন রাত প্রাসাদের একটা নিভৃত কক্ষে নিজেকে আবদ্ধ করে রাখেন। সেই কক্ষে প্রবেশ করার কারও হুকুম নেই, একমাত্র তার খাস চাকর ছাড়া। এমনকি বাড়ির লোকজনের সঙ্গে পর্যন্ত কথা বলা একরকম ছেড়ে দিলেন তিনি। ওদিকে পিতামাতার স্নেহবঞ্চিত ছোট্ট শান্তাবাই ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকল পিসি অহল্যাবাইয়ের কঠিন শাসনের মধ্যে। সময়ের সাথে সাথে তার মায়ের অসামান্য রূপ তার শরীরেও প্রতিফলিত হতে লাগল। সে যেন রক্তমাংসের তৈরি কোনো জীবন্ত নারী নয়, নিপুণ শিল্পীর হাতে আঁকা একখানি চিত্রপট। কি রে হীরা, বল, যোগিন্দর সিং কি পাত্র হিসেবে আমাদের শান্তার জন্য খুব খারাপ হবে? না, মানে আমি কি বলবো, তবে শান্তার তুলনায় বয়সটা একটু। বয়স? বয়স আর এমন কি বেশি, মাত্র তো 40। তাছাড়া পুরুষ মানুষের আবার বয়সটা কি? হ্যাঁ, ওনারা 14তেও যা, 40এও তাই।
এই বয়সে তো আজকাল কত লোকে বিয়ে করছে। তাছাড়া এমন ধনী পাত্র কি সবসময় হাতের কাছে পাওয়া যায়? সে নিজে যখন শান্তাকে পছন্দ করেছে। সবই বুঝলাম, ধনসম্পত্তি অনেক, আমাদের শান্তার কোনো কিছুর অভাব থাকবে না, কিন্তু আমার মতো বাল্য বিধবাকে দেখেও কি তুমি বুঝতে পারো না একই সাথে শান্তার বিবাহিত জীবন বলেও কিছু থাকবে না? এমন প্রতিমাকে হাত পা বেঁধে জলে ফেলে দেবে তোমরা? নিজের মামার মেয়ে না হলে না কবে দূর করে তাড়িয়ে দিতাম তোকে। স্বামীটাকে তো সেই ছোটবেলায় খেয়ে সেখানে বসেছিস। নিহাত রাজ অনুদান করে প্রাসাদের উল্টো দিকের বাড়িটা তোর বাবাকে দেওয়া হয়েছিল, তাই না হলে তোর মুখও আমি দেখতাম না। আত্মীয় না ছাই, মুখে মধু আর অন্তরে বিষ। উপকার করার বেলায় নেই কেউ, কিন্তু বাগড়া দিতে সবাই ব্যস্ত। মনস্থির করে ফেলো শান্তা, শুধু শুধু মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। বিয়ে তোমাকে করতেই হবে, আর ওই যোগিন্দর সিংই তোমার ভবিষ্যৎ স্বামী, তাকে আমি কথা দিয়েছি। আর তাছাড়া তোমার বিয়ের জন্য কত শাড়ি গয়না কিনেছি আমি, দেখবে। এই দেখো, এই সব কিছু তোমার। কি রে হীরা, কেমন হয়েছে বল? ভালোই। যোগিন্দর সিংয়ের সঙ্গে শান্তার বিয়ে দেবার জন্যে মেতে ওঠার কারণ গোপন নেই হীরার কাছে। জ্ঞাতি বন্ধুদের মধ্যে অনেকেই এই বিয়ের কথা শুনে বিস্ময় প্রকাশ করেছিল, কিন্তু তারা কেউই সক্রিয়ভাবে বাধা দিতে চেষ্টা করেনি। রাজ পরিবারের সঙ্গে যোগিন্দর সিংয়ের কোনো সম্পর্ক নেই। এই রাজ্যেরই একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ছিলেন যোগিন্দরের বাবা। অর্থাভাবে রাজ পরিবারের অনেকেই রাজপ্রাসাদের নিজ নিজ অংশ বিক্রি করে দিয়েছিল যোগিন্দরের বাবার কাছে। বাবার মৃত্যুর পর যোগিন্দর সেই সমস্ত বিষয় সম্পত্তির মালিক। রাজপ্রাসাদেরই একটা অংশে সে তার চাকর রঘুকে নিয়ে একা বাস করত। একদিন দুপুরে খাওয়া শেষ করে হীরাবাই সবে দিবানিদ্রার আয়োজন করছে, ঠিক এমনি সময়। কি ব্যাপার? আগে আমার নাম শ্যামলাল, আপনার বান্ধবী হরপ্রীত আমার আপন দিদি। তুমি পাঞ্জাব থেকে আসছো? আগে হ্যাঁ, অমৃতসর। দিদি আপনার জন্য এই চিঠিটা দিয়েছেন। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। এই যে এই রাজপ্রাসাদের যে অংশটা গভর্নমেন্ট থেকে রিকুইজিশন করে নেওয়া হয়েছে, তারই সংস্কারের জন্য সরকার আমাকে এখানে ট্রান্সফার করেছেন। তা এখানে থেকেই কাজকর্ম করতে হবে শুনে দিদি বললেন আপনার সাথে দেখা করতে, আর বললেন আপনি যদি আমার একটা থাকার বন্দোবস্ত করে দেন। চিঠিতেও সেই কথাই লিখেছে হরপ্রীত। আপনি ভেতরে আসুন, বাক্স প্যাটরা বেডিং টেডিং যা আছে সব লক্ষ্মী ভেতরে নিয়ে আসবে। অনেক ধন্যবাদ। রাজস্থানে আপনি বোধহয় প্রথম এলেন? হ্যাঁ, এই প্রথম। কিন্তু বলছিলাম কি, আমি আপনার বান্ধবীর ছোট ভাই, আপনি আমাকে তুমি করেই বলুন। আচ্ছা, তাই হবে। তা কতদিন ইঞ্জিনিয়ারের চাকরি করছো তুমি? এই তো এবছরই সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে সিপিডাব্লিউডিতে ঢুকেছি। মাস কয়েক মাত্র পাঞ্জাবে পোস্টেড ছিলাম, তারপরই তো এখানে বদলি করে দিল। বুঝলাম। দেখো, এত বড় বাড়িতে আমি একাই থাকি। অবশ্য লক্ষ্মী আছে, সব কাজকর্ম ওই দেখাশোনা করে। পুরো বাড়ি ফাঁকাই পড়ে আছে। দোতলার ওপাশের একটা ঘরে তুমি চাইলে স্বচ্ছন্দে থাকতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আপনি বাঁচালেন আমাকে, কি বলে যে ধন্যবাদ দেব। দিদিকে অত ধন্যবাদ দিতে নেই। আমি লক্ষ্মীকে বলে দিচ্ছি, ও তোমার ঘর দেখিয়ে সব ব্যবস্থা করে দেবে। হীরাবাইয়ের বাড়িতে থেকে রাজপ্রাসাদে সরকারি চাকরিতে আত্মনিয়োগ করে শ্যামলাল। একদিন দুপুরে শান্তা এসে হীরাবাইকে বলল, জানো ছোট পিসি, বড় পিসি না আমাকে তোমার কাছে আসতে বারণ করে। তাই? তাহলে তুই রোজ দুপুরে আসিস কেন? আর কোথায় যাব? মাঝে মাঝে মনে হয় বাবাকে সব বলে দিই। কি বলবি? ওই দরবার ঘরের কথাটা? হ্যাঁ, বলবো যে ওই দরবার ঘরটা বড় পিসি যোগেন্দর সিং এর কাছে 5 বছর আগে বন্ধক দিয়ে 10 লাখ টাকা নিয়েছিল। সে টাকা এখন সুদে বেড়ে বেড়ে 15 লাখ হয়ে গেছে। শোধ দিতে পারবে না, তাই জোর করে ওই বুড়ো লোকটার ঘাড়ে আমাকে ঝুলিয়ে দিচ্ছে। যা, বুড়ো বলিস না, বল মাঝ বয়সী। তুমি হাসছো? এদিকে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। জানি রে মা, তোর বিয়ের কথা শোনার পর থেকে দুশ্চিন্তায় রাতে 2 চোখের পাতা এক করতে পারি না। যখনই চোখটা একটু লাগে
মনের মধ্যে তোর মুখটা ভেসে ওঠে, বুকটা কেমন ধড়াস করে ওঠে। ও পিসি, আমি বিয়ে করব না, তুমি যেভাবে হোক আমাকে বাঁচাও। তা আমাকে যা যা বললি সেগুলো তোর বাবাকে গুছিয়ে বলতে পারবি না? ইচ্ছে তো করে বলে দিই সব, কিন্তু কিন্তু ভয় করে বাবা যদি রেগে যান। যা গম্ভীর। অথবা ধরো বলেন বড় পিসি যা করছেন এই পরিবারের সম্মান রক্ষার্থে করছেন, তখন আমি কোথায় যাব? না, তুমি যা হোক কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দে। তোর বড় পিসিকে তো তুই চিনিস, নিজে যেটা ভালো বুঝবে তাই করবে। দেখি কি করতে পারি। কোনো কিছুতেই কিছু করা গেল না। আগামী পরশুদিন শান্তার বিয়ে। পাত্র সেই 40 যোগিন্দর সিং। বিকেলে প্রাসাদের দিকে যাচ্ছিল হীরাবাই। হঠাৎ পেছনে পায়ের শব্দ শুনতে পেয়ে থমকে দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে দেখতে পায় সাদা প্যান্টের ওপর কালো কোট ও কালো টাই পরিহিত অ্যাডভোকেট সুন্দর সিং আদালত থেকে ফিরছে। 30-এর কোঠায় বয়স, সুন্দর সুগঠিত চেহারা। অহল্যাবাইয়ের জ্ঞাতিভ্রাতার বন্ধুপুত্র সুন্দর সিং, নব্য যুবক, রাজপ্রাসাদেরই এক অংশে বাস করে। সে আইন পাশ করে স্থানীয় আদালতে সবে আইনের ব্যবসায় ঢুকেছে। কাম্মা গাড়ি, নতুন ব্যবসা কেমন লাগছে তোমার? মন্দ নয়, তবে পসার না জমাতে পারলে এ লাইনে কিছুই করার নেই। পসার কি আর একদিনে হবে? লেগে থাকতে হবে, তবেই দেখবে একদিন সাফল্য আসবে। তোমার বুদ্ধি আছে, অধ্যবসায় আছে, তুমি ঠিক উন্নতি করতে পারবে। এদিকের খবর নিশ্চয়ই শুনেছেন। কোন খবর বলো তো? শান্তাবাইয়ের বিয়ের খবর। ও, যোগিন্দর সিং এর সাথে শান্তার বিয়ের কথা? হ্যাঁ। আচ্ছা বলুন তো, ওই বুড়োটার সাথে শান্তার বিয়ে দেওয়া মানে হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দেওয়া নয়? না, যোগিন্দর সিংকে ঠিক বুড়ো বলা চলে না, বলতে পারো বয়স একটু বেশি। একটু বেশি মানে? আরে 42-43-এর কম নয় ওর বয়স। ধনী লোক, খায় দায় ভালো, তাই চেহারাটা এখনো ভালো আছে। আপনাকে বলতে বাধা নেই, ওই লোকটাকে দেখলেই আমার সমস্ত শরীর জ্বলে যায়। স্রেফ পয়সার জোরে শান্তার মতো একটা মেয়ের সর্বনাশ করবে লোকটা। তাই তো দেখছি। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলতে পারেন, শান্তাবাইয়ের নিজের এই বিয়েতে মত আছে? তার মতামতের তোয়াক্কা করে কে? তা বটে, ওই পিসি হচ্ছে নষ্টের গোড়া। পয়সার লোভেই মেয়েটার এত বড় সর্বনাশ করতে উদ্যত হয়েছে। যোগিন্দর সিং নাকি কথা দিয়েছে বিয়ের পর শুধুমাত্র দরবার কক্ষের উপরই সমস্ত দাবি ছেড়ে দেবে না, উইল করে শান্তাকেই তার সমস্ত বিষয় সম্পত্তির ওয়ারিশন করে দেবে। তাই নাকি? সেই রকমই তো শুনেছি। কথা বলতে বলতে ওরা প্রাসাদের সামনে এসে হাজির হয়। সুন্দর সিং হীরার কাছে বিদায় নিয়ে নিজের পথে চলে যায়, আর হীরাবাই প্রাসাদের মধ্যে প্রবেশ করে। সন্ধেবেলা ফেরার পথে হীরাবাই আবার দেখা করতে এলেন সুন্দরের সাথে। তবে এবার আর রাস্তায় নয়, সুন্দরের ঘরে। বহু আলোচনা হলো দুজনের মধ্যে, কোনো রকমে কোনো আইনের ধারায় যদি বিয়েটাকে আটকানো যায়। শেষে অধৈর্য হয়ে সশব্দে হিন্দু ম্যারেজ কোড বইখানা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুন্দর সিং। হাত দুটো পেছনে মুষ্টিবদ্ধ করে উত্তেজিতভাবে ঘরময় পায়চারি করতে করতে বলল, না 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 না, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। ওই শয়তানটার হাত থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই শান্তার। কিন্তু শান্তা নিজেই যদি বিয়েতে বেঁকে বসে? হিন্দু আইন অনুযায়ী তার গার্জিয়ানরা তাকে জোর করে বিয়ে দিতে পারে। জোর করে? হ্যাঁ, জোর করে। কারণ শান্তা এখনো নাবালিকা, সাবালিকা হতে তার এখনো 1 বছর বাকি। এই একটা বছর কোনো রকমে বিয়েটা ঠেকিয়ে রাখা চলে না? কি করে ঠেকিয়ে রাখবেন বলুন তো? আর যদি আমার টাকা থাকতো, ওই টাকা শয়তানটার সামনে ফেলে দিয়ে। আচ্ছা, আপনার বাড়িতে একটি ইঞ্জিনিয়ার ভদ্রলোক থাকেন না, তিনি কে? আমার এক বান্ধবীর ভাই, সরকারি চাকরি করে। সেদিন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, মনে হলো শান্তাবাইয়ের বিয়ের ব্যাপারে ভদ্রলোক একটু ইন্টারেস্টেড হয়ে পড়েছেন। তা হবে হয়তো। এমন একটা ব্যাপার যে শুনবে, সে ইন্টারেস্টেড না হয়ে পারবে না। তা তো বটেই, কিন্তু শুধু ইন্টারেস্টেড নয়, কথাবার্তায় মনে হলো ভদ্রলোক যেন এই ব্যাপারে একটু সক্রিয় হতে চাইছেন।
কি জানি চাকরি করতে এসে শ্যামলাল কেন এই সমস্ত পারিবারিক ব্যাপারে জড়িয়ে পড়তে চাইছে ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় একটা উপায় বোধহয় এখনো আছে। কি উপায়? দেখো, বিয়ের তো আর একটা দিন মাত্র বাকি, কাল বাদে পরশুই বিয়ে। অহল্যা যেমন বদমেজাজি একগুঁয়ে, তাতে বিয়ে না ঘটিয়ে সে ছাড়বে না। আর ওদিকে যোগিন্দর সিংও তো ওঁত পেতে বসে আছে। এই অবস্থায় যদি কিছু করণীয় থাকে তো একমাত্র পীতাম্বর সিং এর হস্তক্ষেপেই তা সম্ভব হতে পারে। পীতাম্বর সিং? হ্যাঁ, পীতাম্বর সিং। কিন্তু তার যা অবস্থা, তাতে এই ব্যাপারে হস্তক্ষেপ করার মতো মানসিক ধৈর্য কি তার আছে? তা একটা কথা বটে, তবে একবার চেষ্টা করে দেখা যেতে পারে, কি বলো? আমার মনে হয় তার চেয়ে খোদ যোগিন্দর সিং এর কাছে গিয়ে তাকে নিবৃত্ত করার একটা চেষ্টা করে দেখলে কেমন হয়? কিছুই হবে না। এমন একটা জিনিস হাতে পেয়ে যোগিন্দর সিং এর মতো লোক কিছুতেই ছেড়ে দিতে চাইবে না। পরের দিন বিকেলবেলা হঠাৎ শান্তার ঘরে গিয়ে প্রবেশ করে অহল্যাবাই। হীরাবাইয়ের বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছিল শান্তা। আজ তুমি কোথাও বেরোবে না শান্তা। কেন বড় পিসি? তার কৈফিয়ত কি আমাকে তোমার কাছে দিতে হবে? কৈফিয়ত তো চাইছি না, শুধু জিজ্ঞেস করছি। তাই বা কেন করবে? তোমাকে যেতে বারণ করেছি, তাই কি যথেষ্ট নয়? আজ বাদে কাল বিয়ে, চারিদিকে চিঠিপত্র বিলি করা হয়ে গেছে, আর এখনই সন্ধেবেলায় ধেই ধেই করে মেয়ে চললেন তার সোহাগের ছোট পিসির বাড়ি। হীরার বাড়ি যাওয়া মানেই হচ্ছে আবার একটা ঘুট পাকিয়ে বিয়েটা পণ্ড করার চেষ্টা। তাকে আমি বুঝতে পারি না ভেবেছ? কিন্তু আমার নাম অহল্যাবাই। হীরাই বলো আর সুন্দরী বলো, কেউ এই বিয়ে বন্ধ করতে পারবে না, আমি বলে রাখছি। কাল তোমার বিয়ে হবেই, আর হবে ওই যোগিন্দরের সঙ্গে। সুন্দর আর আমাকে আবার এর মধ্যে টেনে আনছো কেন দিদি? কি এমন প্রমাণ পেয়েছো তুমি যে ও কথা বলছো? অহল্যা পেছনে ঘুরে তাকিয়ে দেখে সুন্দর সিং এর সঙ্গে হীরাবাই এসে হাজির হয়েছে। ভেবেছ কি আমি কিচ্ছু খবর রাখি না? না, এই বিয়ে বন্ধ করার জন্য চেষ্টার কিছু ত্রুটি করেছো তোমরা, আর সেই সঙ্গে জুটেছে কোথাকার একটা ছোকরা, রামলাল না শ্যামলাল কি যেন একটা নাম। তা তোমরা যত চেষ্টাই করো না কেন, এই আমি বলে রাখলাম বিয়ে কাল হবেই, তোমরা কেউ তা বন্ধ করতে পারবে না। ঠিক এমনি সময় একটা চিরপরিচিত দরজা ধীরে ধীরে খুলে গেল অনেক দিন পরে। সকলেই তাকিয়ে রইল সেই দরজার দিকে। দরজার সামনে এসে দাঁড়ালেন এক দীর্ঘ দেহ পুরুষ। প্রায় 6 ফুট লম্বা শীর্ণ দেহটা সামনের দিকে একটু ঝুঁকে পড়েছে। থমথমে গম্ভীর মুখে আস্তে আস্তে বাইরে এসে দাঁড়ালেন পীতাম্বর সিং। কি হয়েছে মা? কি হয়েছে হীরা? কাল শান্তার বিয়ে। কার সঙ্গে? যোগিন্দর সিং এর সঙ্গে। একটু সময় চুপ করে থেকে যোগিন্দর সিং এর পরিচয় মনে করতে চেষ্টা করেন পীতাম্বর সিং। তারপর আবার বলেন, তা ভালোই তো, অর্থবান ব্যক্তি, শান্তা বেশ সুখেই থাকবে তার কাছে। কিন্তু যোগিন্দরের বয়স তো অনেক, 40-এর কোঠা পেরিয়ে গেছে। মণিবাইকে আমি যখন বিয়ে করি তখন আমার বয়সও 40-এর কম ছিল না হীরা, কিন্তু তাতে কি মণি অসুখী হয়েছিল? কিন্তু এই বিয়েতে শান্তার নিজেরই মত নেই। না না দাদা, আমি সবকিছু শান্তার মত নিয়েই ঠিক করেছি, ওর অমতে কোনো প্রশ্নই ওঠে না। তুমি চুপ করো, বিয়েটা তোমার হচ্ছে না। শান্তামা, তোমার নিজের যদি ইচ্ছে না থাকে তবে এই বিয়ে হবে না। আমার কথা শোনো শান্তা, তোমাকে কোলে পিঠে করে ছোটবেলা থেকে মানুষ করেছি আমি বলছি যোগিন্দরকে বিয়ে করলে তোমার ভালো হবে, মঙ্গল হবে। ধীরে ধীরে পিতার দিকে তাকায় শান্তা, তারপর জবাব দেয়, আমার অমত নেই বাবা। অন্ধ হয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে থাকে হীরাবাই ও সুন্দর সিং। পীতাম্বর সিং কন্যার মাথায় আর একবার হাত রাখেন, তারপর ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। রাত তখন প্রায় 12টা। ঘুম আসে না হীরাবাইয়ের চোখে।
বিছানায় শুয়ে চিন্তা করতে থাকে শান্তার কথা। শেষ পর্যন্ত মেয়েটা নিজেই কিনা বিয়েতে মত দিয়ে বসল, কিন্তু কেন? যোগিন্দর সিংয়ের সঙ্গে বিয়ের কথাবার্তার পর অনেক দিন শান্তা তার বাড়িতে এসেছে। সে বরাবরই লক্ষ্য করেছে শান্তার মুখে চোখে একটা নিরুপায়ের বেদনা মাখানো নীরব স্তব্ধতা। তবে কেন এমন সুযোগ পেয়েও মেয়েটা সেই সুযোগে সদ্ব্যবহার করতে পারল না? শুধু কি অহল্যার ভয়ে, নাকি তাদের পরিবারটাকে আর্থিক ঝঞ্ঝাট থেকে মুক্ত করার প্রেরণায়? চিন্তা করে কোনো সমাধানে পৌঁছতে পারে না সে। কিসের শব্দ হলো? শব্দটা যেন শ্যামলালের ঘর থেকেই এলো বলে মনে হলো। দেখি তো, হ্যাঁ, শ্যামলালই বটে, কিন্তু এত রাতে সে কোথায় যাচ্ছে? একবার ডেকে জিজ্ঞেস করব? না না, সেটা ভালো দেখায় না। জানালার সামনে তেমনি ভাবেই দাঁড়িয়ে থাকে হীরাবাই। 1 মিনিট 2 মিনিট করে মিনিট 10 কেটে যায়। হঠাৎ একটা কথা মনে হতেই চমকে ওঠে। রাতে বাড়ি ফিরে এসে সে যখন শান্তার ব্যাপারটা বলছিল, তখন শ্যামলালের মুখ থেকে মাত্র একটা কথা বেরিয়েছিল। এ অবস্থায় খোদ যোগিন্দর সিং এর সঙ্গে একটা বোঝাপড়া করা ছাড়া আর কোনো উপায় তো দেখছি না। তবে এই মাঝরাতে কি সেই বোঝাপড়া করতেই গেল শ্যামলাল? তার বয়স অল্প হলেও সে খুব একটা সুবিধের ছেলে নয়, আর একটু ডানপিটে গোছেরও। তাছাড়া তার কথাবার্তায় মনে হয় সে শান্তাকে মনে মনে একটু পছন্দও করে। এখন যদি শান্তার ব্যাপারে কিছু একটা কাণ্ড বাঁধিয়ে বসে, তবে তার জবাবদিহি আমাকেই করতে হবে। হে ঈশ্বর, কি ঝামেলায় ফেললে আমাকে! না, আমাকেই কিছু একটা করতে হবে। যাই দেখি কি কাণ্ড বাঁধালো। কিন্তু এত রাতে একা একা লক্ষ্মীকে ডেকে নেব? না না, একা যাওয়াই ভালো। এসব ব্যাপার পাঁচকান করতে নেই, বরং একটা অস্ত্র সাথে নিয়ে নিই। বলা তো যায় না, রাস্তায় কত রকম বিপদ থাকতে পারে। দ্রুত পায়ে হীরাবাই চলে আসে শ্যামলাল যে ঘরে থাকে তার পাশের ঘরে। তার বাবার আমলে এই ঘরেই তার অস্ত্রশস্ত্র থাকত। এখনো সামান্য কিছু পুরনো দিনের ঢাল তরোয়াল আছে সেখানে, আর আছে 2 আগ্নেয়াস্ত্র, একটা পিস্তল আর একটা বন্দুক। হে কি, ঘরের দরজা খোলা কেন? দরজার তালা চাবিই বা গেল কোথায়? পিস্তলটা তো চামড়ার খাপের সাথেই ঝুলানো রয়েছে, কিন্তু বন্দুকটা গেল কোথায়? বাইরে যাওয়ার সময় শ্যামলালের হাতে কি কিছু ছিল? উফ, কি জ্বালায় যে পড়লাম, অন্ধকারে ভালো বুঝতেও পারিনি। না না, আর সময় নষ্ট করে কাজ নেই। পিস্তলটা নিয়েই আপাতত যোগিন্দরের ওখানে যাওয়া দরকার। কাল সকালে উঠে বন্দুকটা খুঁজলেই হবে। অবশ্য সুন্দরের কাছেও থাকতে পারে। সে কি ফেরত দিয়েছিল? অগত্যা আর সময় নষ্ট না করে পিস্তলটায় গোটা কয়েক বুলেট ভরে ফেলল হীরা। তারপর পিস্তলের সঙ্গে কড়া লাগানো দড়িটা কোমরে শক্ত করে বেঁধে পিস্তলটা পোশাকের মধ্যে লুকিয়ে নিয়ে দ্রুত পায়ে বাইরে চলে আসে। অন্ধকার রাত, জনমানব শূন্য রাস্তা। একটা কালো কাপড়ে আপাদ মস্তক ঢেকে হীরাবাই চলতে থাকে রাজপ্রাসাদের দিকে। প্রাসাদের প্রায় কাছাকাছি এসে পড়েছে সে, কিন্তু সামনে কে যেন এই দিকেই আসছে। এত রাতে ওদিক থেকে কে আসছে আবার? লোকটা প্রায় কাছে এসে পড়ল। অন্ধকারে তাকে চিনতে পারে না হীরাবাই। এক মুহূর্ত চিন্তা করে রাস্তার পাশে একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়ায় সে। কিন্তু এ কি, এ যে শ্যামলাল! কিন্তু শ্যামলাল অমনভাবে টলতে টলতে আসছে কেন? পাশ দিয়ে টলতে টলতেই চলে গেল শ্যামলাল। তারপর এক সময় অন্ধকারে অদৃশ্য হয়ে গেল সে।
গাছের আড়াল থেকে বেরিয়ে আসে হীরাবাই। মনে তো হয় শ্যামলাল বাড়ির দিকে গেছে। আমিও কি তাহলে ফিরে যাব? কিন্তু যোগিন্দর সিং, আগে তার বাড়িতে একবার খোঁজ নিয়ে দেখলে হতো না? প্রাসাদের যে অংশে যোগিন্দর সিং থাকে সেখানে তো এখনো আলো জ্বলছে। পায়ে পায়ে পেছনের বাগানের মধ্যে এসে দাঁড়ায় হীরাবাই। লোকজনের সারা শব্দ নেই কোথাও, কিন্তু ঘরের ভেতর আলো জ্বলছে। বন্ধ জানলার কাঁচের শার্সের মধ্যে দিয়ে ভেতরে তাকাতেই দেহের রক্ত হিম হয়ে আসে তার। ভয়ঙ্কর এক দৃশ্য। কাশ্মীরি কার্পেট মোড়া ঘরের মেঝের ঠিক মাঝখানে কালো আবলুস কাঠের একজোড়া টেবিল চেয়ার। টেবিলের ওপর সামান্য কিছু কাগজপত্র ছড়ানো। চেয়ারের ওপর বসে দেহটাকে টেবিলের এক পাশে হেলিয়ে দিয়ে পড়ে আছে যোগিন্দর সিং। নিথর নিস্তব্ধ দেহ, প্রাণের কোনো লক্ষণ নেই। মাথার এক পাশে একটা গভীর ক্ষত। ক্ষত স্থান দিয়ে রক্ত গড়িয়ে পড়ে সমস্ত মুখটাকে বিভৎস করে তুলেছে। চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে বাইরের দিকে, যেন মৃত্যুর আগে সাংঘাতিক ভয় পেয়েছিল যোগিন্দর সিং। হঠাৎ পেছনের ঝোপটা যেন নড়ে উঠল বার কয়েক। সেই ঝোপের আড়ালে কার যেন পদধ্বনি শুনতে পায় সে। এ অবস্থায় এখানে দাঁড়িয়ে থাকা মোটেই সঙ্গত নয়। কেউ হয়তো এক্ষুনি এসে পড়বে এদিকে। কোনো রকমে বাগানের বাইরে এসে দাঁড়ায় হীরাবাই। তারপর ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটতে থাকে। সাংঘাতিক ভয় পেয়েছে সে। চলতে চলতে স্থিরভাবে কোনো কিছু চিন্তা করার শক্তিও যেন লোপ পেয়েছে তার। চোখের সামনে শুধু ভেসে উঠছে যোগিন্দর সিংয়ের সেই ভয়ঙ্কর রক্তাক্ত মুখখানা। কি ব্যাপার? এত রাতে কোথায় গেছিলেন? কথার জবাব না দিয়ে তীব্র দৃষ্টিতে একবার শ্যামলালের মুখের দিকে তাকায় সে। তারপর ঝড়ের বেগে বাড়ির মধ্যে প্রবেশ করে নিজের ঘরে এসে হাজির হয়। সশব্দে দরজা বন্ধ করে দিয়ে অবসন্নের মতো পালঙ্কের ওপর লুটিয়ে পড়ে হীরাবাই। তার একটু সময় লাগবে। মাথার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কোনো কিছুই চিন্তা করতে পারছে না সে। বালিশের ওপর মুখ গুঁজে কান খাড়া করে দেয়াল ঘড়িটার টিক টিক শব্দ শুনতে থাকে। যেন এই মুহূর্তে গভীর মনোযোগ দিয়ে ওই শব্দ শোনা ছাড়া তার আর কিছুই করণীয় নেই। হঠাৎ বিছানার ওপর ধড়ফড় করে উঠে বসে সে। পিস্তলটা কোথায় গেল? কোমরেই তো গোজা ছিল। পিস্তলের দড়িটা কোমরে বাঁধা আছে, অথচ পিস্তলটা তাহলে কি গড়া খুলে পড়ে গেল? কিন্তু কোথায় পড়ল? আরেকবার যাব পিস্তলটা খুঁজতে। না না, কিছুতেই না, কিছুতেই ওই বিভৎস দৃশ্য আরও একবার আমার পক্ষে দেখা সম্ভব না। তবে শ্যামলালকে ডেকে সব কথা বলবো, কিন্তু শ্যামলাল কি বিশ্বাস করবে? 7-5 ভাবতে ভাবতে হীরাবাই কখন আবার বিছানায় শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়েছিল তা সে নিজেই জানে না। ঘুম ভাঙার পর হঠাৎ তার নজর পড়ে টেবিলের ওপর পড়ে আছে তার পিস্তলের শক্ত দড়িটা। মুহূর্তে তার মাথাটা ঘুরে যায়। এখন তবে উপায়? এতক্ষণে হয়তো পুলিশ এসে পড়েছে যোগিন্দর সিংয়ের বাড়িতে।
তার পিস্তলটাও হয়তো কুড়িয়ে পেয়েছে তারা। তবে তবে কি পুলিশ এসে গেল? পিস্তলটা সূত্র ধরে কি ওরা আমাকেই সন্দেহ করছে? ও তুই খবর শুনেছেন? কি খবর? যোগিন্দর সাহেব কালকে রাতে খুন হয়েছেন। তাই নাকি? হ্যাঁ মাইজি, একটু আগে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল, শ্যামলাল সাহেবকে ডেকে নিয়ে গেছে। হো, আর কিছু বলে গেছে? কি আর বলবে মাইজি, দরজার উপর ঘা পড়তেই আমি দরজা খুলে দিই, সামনে তাকিয়ে দেখি পুলিশ। আমি তো মাইজি ভয়ে কাঠ। মস্ত গোপওয়ালা একটা পুলিশ আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তোর মাইজি কোথায়? এখনো ঘুমোচ্ছে। কাল রাতে যোগেন্দ্র সিং খুন হয়েছে জানিস? আমি তো মাইজি ভয়ে কাঁপতে কাঁপতে জানালাম যে আমি আর কিচ্ছু জানি না। তারপর সেই লোকটা আবার জিজ্ঞেস করলো, তোদের বাড়ি সেই শ্যামলাল ছোকরা ঘুম থেকে উঠেছে? উঠেছে। তারপর শ্যামলাল সাহেবের সঙ্গে ইঞ্জিরিতে কি সব কথাবার্তা বলে তাকে নিয়ে চলে গেল। কি হবে মাইজি? আচ্ছা, আমি দেখছি, তুই এখন যা। যেতে যেতে দরজার সামনে থেকে ফিরে আসে লক্ষ্মী। একটা কথা জিজ্ঞেস করবো মাইজি? বল। কাল রাতে আপনি আর শ্যামলাল সাহেব কি বাইরে গেছিলেন? কেন এই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে, আজ সকালে ঘর পরিষ্কার করতে গিয়ে দেখলাম আপনারা শ্যামলাল সাহেবের জুতোয় ভিজে ঘাস লেগেছিল, তাই জিজ্ঞাসা করলাম। ভিজে ঘাস? জি মাইজি। তোর অত শত খবরের দরকার কি? তুই তোর কাজে যা। জি। রাজপ্রাসাদের যে অংশে যোগেন্দর সিং থাকত সেখানে এসে উপস্থিত হয়ে হীরাবাই দেখে তার আগে অনেকেই এসে হাজির হয়েছে সেখানে। যোগেন্দরের কক্ষের দরজার সামনে পুলিশ কনস্টেবল মোতায়েন। একটা সাদা কাপড় দিয়ে মৃতদেহটা ঢাকা। পাশের কক্ষে এসে হাজির হয়েছে সুন্দর সিং, শ্যামলাল, যোগেন্দরের চাকর রঘুবীর এবং আর একজন ভদ্রলোক যাকে হীরাবাই এর আগে কখনো দেখেনি। ও পাশে ম্লান মুখে একটা চেয়ারে বসে রয়েছে অহল্যাবাই। একমাত্র পীতাম্বর সিং ও তার মেয়ে শান্তা সেখানে অনুপস্থিত। হীরাবাইকে দেখে পুলিশ অফিসার জীবনলাল বলে ওঠে, এই যে আপনি এসে পড়েছেন, আপনাকে ডাকতেই আবার লোক পাঠাবো ভাবছিলাম। হীরাবাই অহল্যার অদূরে একটা চেয়ার অধিকার করে বসে। হঠাৎ তার চোখ পড়ে জীবনলালের সামনের টেবিলের ওপর। চমকে ওঠে সে। টেবিলের ওপর রাখা রয়েছে তারই সেই হারিয়ে যাওয়া বন্দুকটা। তোমার সাহেবকে কাল শেষ কখন তুমি দেখেছো রঘুবীর? রাত প্রায় 12টা হবে হুজুর। সাহেব তখন কি করছিলেন? নিচের ঘরে বসে বসে কাগজপত্র দেখছিলেন। তোমাকে কি ডাকলেন তিনি? আগে হ্যাঁ। কি বললেন? বললেন, রঘু, কাল বিয়ের সব ব্যবস্থা ঠিক করেছিস তো? আমি জবাব দিলাম, আগে হ্যাঁ, সমস্তই ঠিক আছে। সাহেব তখন আমায় বললেন, তবে যা, তুই গিয়ে শুয়ে পড়, আমার একটু কাজ আছে, শুতে দেরি হবে। তুমি তখন গিয়ে শুয়ে পড়লে? হ্যাঁ। তখন তোমার সাহেবের কাছে কেউ ছিল? হ্যাঁ, ওই সুন্দর সাহেব তখন ওকে নিয়ে বসেছিলেন। তা ইনি তখন তোমার সাহেবের সঙ্গে কি নিয়ে কথা বলছিলেন? আগে বিয়ের ব্যাপার নিয়ে। বিছানায় শুয়ে তুমি আর কোনো শব্দ শুনতে পেয়েছিলে? না। তারপর কখন তুমি টের পেলে তোমার সাহেবকে হত্যা করা হয়েছে? আজ সকালে ঘুম থেকে উঠে সাহেবের ঘরের আলো দেখে আমার সন্দেহ হয়। ঘরে ঢুকে দেখে
আপনার কি বলার আছে? তখন প্রায় রাত 11:30। হঠাৎ যোগিন্দর সিং টেলিফোন করে আমাকে বলল যে সে নাকি আমার সঙ্গে দেখা করতে চায়, বিশেষ জরুরি দরকার। আমি যেন দেরি না করে তার সঙ্গে গিয়ে দেখা করি। শরীরটা কাল তেমন ভালো ছিল না আমার, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। তখন রাত কটা? তা প্রায় 12টা বাজতে সামান্য কিছু বাকি ছিল তখন। যোগিন্দর সিং ওই ঘরেই বসেছিল তখন। আমি ঘরে ঢুকতে একটু বিস্মিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে আমি কেন এসেছি তার কাছে। আমি তো একেবারে বললাম, আপনি তো আমাকে টেলিফোন করে আপনার সঙ্গে দেখা করতে বলেছেন। মাথা নেড়ে যোগিন্দর সিং আমায় জানায় যে আমাকে সে কখনোই টেলিফোন করেনি। ভাবলাম কেউ নিশ্চয়ই আমার সঙ্গে রসিকতা করে থাকবে। যাই হোক, যখন এসেই পড়েছি তখন যোগিন্দরের সঙ্গে বিয়ের ব্যাপারে একটু কথাবার্তা বলেই যাই, এই ভেবে তার উল্টো দিকের চেয়ারে বসে আমি কথা বলতে লাগলাম। সত্যি কথা বলতে বলতে আমি একটু উত্তেজিতই হয়ে পড়েছিলাম। তা আপনি কি বলছিলেন তাকে? যাতে এই বিয়ে না হয় সেই জন্যই অনুরোধ করছিলাম তাকে। তা এই বিয়ে হওয়া না হওয়াতে আপনার কি স্বার্থ? স্বার্থ তো কিছু নেই, কিন্তু অমন সুন্দর একটা মেয়ের বিয়ে হবে প্রৌঢ় যোগিন্দরের সঙ্গে। শুধু কি তাই? তাছাড়া আর কি বলুন। যাক, সেসব পরে হবে। এখন বলুন দেখি, যোগীন্দ্র সিংয়ের সঙ্গে কথাবার্তা শেষ করে কখন আপনি বাইরে এলেন? তখন বোধহয় 12টা বেজে গেছে। হাঁটতে হাঁটতে সেই বড় দিঘির পাড় পর্যন্ত আমি গেছি। হঠাৎ শুনতে পেলাম পেছনে গুলির শব্দ। মনে হলো শব্দটা রাজপ্রাসাদের যোগিন্দর সিংয়ের অংশ থেকেই ভেসে এলো। আমি তৎক্ষণাৎ ছুটলাম সেই দিকে। যোগিন্দর সিংয়ের ঘরের দরজা তখনও খোলা। দরজার সামনে দাঁড়িয়ে আমি দেখতে পেলাম টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে সে, আর তার মুখ রক্তে ভেসে যাচ্ছে। তারপর আমার মনে হলো আততাই বোধহয় পাশের খোলা জানালা দিয়ে তাকে গুলি করেছে। এই কথা ভেবে ঘুরে আমি সেই জানলার পাশের বাগানে গেলাম। তা সেখানে গিয়ে কি দেখলেন? দেখলাম বাগানের মধ্যে একটা চাপা ফুল গাছের নিচে পড়ে আছে ওই বন্দুকটা, আর পাশেই দাঁড়িয়ে আছে শ্যামলাল। তা আপনি শ্যামলালকে দেখে কি করলেন? হত্যাকারী ভেবে আমি ঝাঁপিয়ে পড়লাম তার উপর, কিন্তু ওর গায়ে খুব শক্তি। ও একটা প্রচন্ড ঘুষি বসিয়ে দিল আমার মুখের উপর। যোগিন্দর সিং মাথা ঘুরিয়ে জ্ঞান হারিয়ে আমি পড়ে গেলাম। তারপর কখন জ্ঞান হলো আপনার? বোধহয় তখন শেষ রাত। জ্ঞান হতেই দেখি শ্যামলাল নেই, সেই বন্দুকটা পাশেই পড়ে আছে আমার। তখন ভয় হলো আমার। এই অবস্থায় আমাকে কেউ দেখে ফেললে হয়তো আমাকেই হত্যাকারী বলে সন্দেহ করতে পারে। তাই আস্তে আস্তে উঠে টলতে টলতে বাড়ি চলে গেলাম। তারপর ইঞ্জিনিয়ার সাহেব, আপনার কি বলার আছে? আগে রাত তখন প্রায় 12টা। একটু বিশেষ কারণে আমি যোগিন্দর সিংয়ের সঙ্গে দেখা করতে আসছিলাম। প্রাসাদের প্রায় কাছেই এসে পড়েছি। হঠাৎ একটা বন্দুকের শব্দ পেলাম। বাগানের পথ দিয়েই দৌড়ে এলাম আমি। জানালা দিয়ে তাকিয়ে দেখি যোগিন্দর সিংয়ের মৃতদেহ পড়ে আছে টেবিলের ওপর হুমড়ি খেয়ে। বাগানের পথে ঘরে ঢোকার তো কোনো দরজা নেই, তাই ঘুরে সামনের দরজা দিয়ে ভেতরে যাওয়ার জন্য বাগানে পা দিতেই ওই চাঁপা ফুলের গাছটার নিচে দেখতে পেলাম এই বন্দুকটা পড়ে আছে। মনে হলো আততায়ী ওই বন্দুকটা দিয়েই যোগিন্দর সিংকে হত্যা করেছে। দাঁড়িয়ে ভাবছি বন্দুকটা নিয়ে এখন কি করা যায়। ঠিক সেই সময় ওই সুন্দর সিং এসে বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো স্যার আমার উপর। তুই মেরেছিস না? তুই মেরেছিস যোগিন্দর সিংকে? দুজনে মারামারি করতে করতে মাটিতে পড়ে যেতেই আমি তখন সুন্দর সিং এর মুখের উপর একটা ঘুষি বসিয়ে দিয়ে সরে পড়ি। তো এরকম একটা সাংঘাতিক হত্যাকাণ্ড দেখেও সেখান থেকে চুপি চুপি সরে পড়লেন কেন আপনি? কারণ ওই অবস্থায় কেউ দেখলে আমাকেই তো হত্যাকারী বলে সন্দেহ করবে। আচ্ছা বলুন তো, অত রাত্রে যোগীন্দ্র সিং এর সঙ্গে আপনার কি প্রয়োজন ছিল? সেটা ব্যক্তিগত। আপনি যোগীন্দ্রকে আগে চিনতেন? আগে না, এখানে এসেই চিনেছি। জীবনলাল একটা মুখভঙ্গি করে পকেট থেকে একটা লাল রঙের কার্তুজের খোল বের করে টেবিলের ওপর রাখে। তারপর উপস্থিত সকলের দিকে তাকিয়ে বলে, এই কার্তুজের খোলটা পড়েছিল বন্দুকটা থেকে একটু দূরে ঝোপের মধ্যে। হত্যাকারীর আঙুলের ছাপ রয়েছে এই বন্দুকের ওপর।
সুতরাং আশা করছি তাকে খুঁজে বের করতে আমাদের আর বিশেষ অসুবিধে হবে না। এবার আপনারা বলুন এই বন্দুকটা কার? সবাই নীরব। হীরাবাইয়ের বুকের মধ্যে হাতুড়ি পিটতে থাকে। চঞ্চল দৃষ্টিতে সে একবার সুন্দর সিংয়ের মুখের দিকে তাকায়, কিন্তু সুন্দরের মুখ তখন গম্ভীর। বন্দুকটা টেবিলের উপর রেখে দিয়ে জীবনলাল সেই অপরিচিত ব্যক্তিটির মুখের দিকে তাকায়। আপনার পরিচয়? জি, আমার নাম মহেন্দ্র সিং। আমি হচ্ছি যোগিন্দর সিং এর ছোটা ভাই। আপনি কি এখানে থাকেন? জি না, আমি বিদেশে থাকি। কাল সকালেই আমি এসেছি দাদার বিয়ের চিঠি পেয়ে। আপনি কি যোগিন্দ্র সিং এর আপন ভাই? আগে না, কাজিন ব্রাদার, খুড়তো ভাই। কাল রাতে কোথায় শুয়েছিলেন? বাড়ির ভিতর দিকে একটা বেডরুম আছে, সেখানেই শুয়েছিলাম। পাশের ঘরেই ঘুমাচ্ছিল রঘুবীর। কোনো গুলি শব্দ টব্দ শুনেছিলেন? না, আসলে এই ঘরগুলো এমনভাবে তৈরি যে দরজা বন্ধ করে দিলে বাইরের কোনো শব্দই শুনতে পাওয়া যায় না। আচ্ছা, আপনি কি জানেন যে আপনার দাদা কোনো উইল তৈরি করেছিলেন কিনা? হ্যাঁ, করেছিলেন। তাতে তার মৃত্যুর পর সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি আমাকেই দিয়ে গেছিলেন। তা সেই উইল কি আপনার দাদার কাছেই ছিল? আমি তো সেই রকমই জানতাম, তবে কাল সন্ধ্যায় দাদার মুখে শুনেছিলাম সেটা নাকি কিছুদিন আগে হারিয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ। এছাড়া আপনার দাদা কি আর কোনো উইল করেছিলেন? শুনেছিলাম তিনি নাকি আর একটা উইল করেছিলেন সম্প্রতি। তাতেও কি তিনি আপনাকেই সবকিছু দিয়ে গেছিলেন? না। তাহলে? তার ভাবি বধূ শান্তাবাইকেই তিনি নাকি সব দিয়ে গেছিলেন। আর ওই উইল তৈরি করার ব্যাপারে নাকি তাকে প্ররোচিত করেছিলেন এই অহল্যাবাই। পুছিয়ে উনসে। এই দ্বিতীয় উইলের কথা আপনি কার কাছে জানতে পারলেন? কাল সন্ধ্যাবেলায় দাদা নিজের মুখেই বলেছিলেন। তাহলে এই দ্বিতীয় উইলটা নিশ্চয়ই আপনার দাদার আলমারিতেই আছে? তা তো বলতে পারবো না ইন্সপেক্টর। কাল রাত 11টা নাগাদ আপনি চুপি চুপি আপনার দাদার ঘরে ঢুকে আলমারি খুলে কাগজপত্র ঘাটছিলেন কেন? বলুন। ওই দ্বিতীয় উইলটা খোঁজার জন্যে। কেন? আগে মানে আমি যদি বলি ওই প্রথম উইলটা আপনি লুকিয়ে রেখেছেন এবং কাল রাতে আপনার দাদার ঘরে ঢুকে ওই দ্বিতীয় উইলটা নষ্ট করে দিয়েছেন, তারপর যোগিন্দ্র সিং এর ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করেছেন, কিন্তু তাতে আমার লাভটা কি? অতি সোজা। আপনি এরপর ওই প্রথম উইলটা কোর্টে দাখিল করে প্রমাণ করবেন যে দ্বিতীয় উইলের কথা একেবারেই মিথ্যে। আপনার দাদা একটা মাত্র উইলই তৈরি করেছিলেন এবং সেটা হচ্ছে এই প্রথম উইলটা। বিশ্বাস করুন, দ্বিতীয় উইলটা নষ্ট করে ফেলার জন্য সত্যিই কাল রাতে আমি দাদার ঘরে ঢুকেছিলাম, কিন্তু সেটা আমি হাতে পাইনি। তাছাড়া প্রথম উইলটাও আমি লুকিয়ে রাখিনি। দাদার হত্যার ব্যাপারেও আমি কিছুই জানি না। আপনি यकीन कीजिए इंस्पेक्टर साहब। সমস্ত ব্যাপারটাই কেমন যেন জট পাকিয়ে যায়। হত্যাকারী কে? মহেন্দ্র সিং, শ্যামলাল না সুন্দর সিং? হত্যার উদ্দেশ্য কি? শান্তার সঙ্গে যোগিন্দরের বিয়ে বন্ধ করা না উইল সংক্রান্ত বিষয়? ভাবতে থাকে জীবনলাল। এক্ষেত্রে মোটিভের ওপর নির্ভর করেই হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। মোটিভ যদি হয় উইল সংক্রান্ত বিষয়, তবে বুঝতে হবে মহেন্দ্র সিং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। আর যদি দেখা যায় হত্যার মোটিভ হচ্ছে বিয়ে বন্ধ করা, তবে বুঝতে হবে শ্যামলাল কিংবা সুন্দর সিং জড়িত রয়েছে। জীবনলাল এই হত্যা রহস্যটাকে যতটা জটিল মনে করেছিল, দিন তিনেকের মধ্যেই সে বুঝতে পারল ব্যাপারটা তার চেয়েও বহু গুণ জটিল। পরের দিন একটা খবরে বিশেষ উৎসাহিত হয়ে উঠল জীবনলাল। বাগানের মধ্যে পড়ে থাকা বন্দুকটায় যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল, সেই ছাপগুলো সুন্দর সিংয়ের আঙুলের ছাপের সঙ্গে হুবহু মিলে গিয়েছে। জেরার সময়ও সুন্দর সিংয়ের গতিবিধি জীবনলালের খুব একটা সুবিধেজনক বলে মনে হয়নি, বরং বেশ একটু সন্দেহজনক বলেই মনে হয়েছিল। সুন্দর সিং যোগিন্দরের সঙ্গে দেখা করার জন্য যে ঘটনার অবতারণা করেছিল,
তার সমর্থনে কোনো প্রমাণ পাওয়া যায়নি। অত রাতে কে তাকে টেলিফোনে প্রতারণা করতে যাবে? শুধু তাই নয়, হত্যার পূর্বে একমাত্র সুন্দর সিংকেই দেখা গিয়েছিল যোগিন্দর সিংয়ের সঙ্গে তীব্র ভাষায় বাদানুবাদ করতে। তাছাড়া বিয়ে বন্ধ করার ব্যাপারে সুন্দর সিংয়ের যে কী স্বার্থ থাকতে পারে তাও বিশেষ অস্পষ্ট নয়। এমন অবস্থায় জীবনলাল যদি সুন্দর সিংকেই হত্যার অপরাধে সন্দেহ করে তবে তাকে তেমন দোষ দেওয়া চলে না। রাজপ্রাসাদের যে অংশে সুন্দর সিং বাস করে সেখানে এসে উপস্থিত হয় জীবনলাল। সুন্দরকে জিজ্ঞেস করে, বাগানের মধ্যে যে বন্দুকটা পাওয়া গেছিল সেটা আপনি আগে কখনো দেখেননি? না। কিন্তু আপনার বোধহয় জানা নেই যে ওই বন্দুকের উপর যে আঙুলের ছাপ পাওয়া গেছিল তার সঙ্গে আপনার আঙুলের ছাপ হুবহু মিলে গেছে। কি হলো, জবাব দিচ্ছেন না যে? কি আপনি কিছু বলবেন না? সুন্দর সিং মাথা তুলে একবার জীবনলালের দিকে তাকিয়েই আবার মাথা নিচু করে। বেশ, আপনি না বললেও আমি সব বলছি। সেদিন রাত্রে ওই বন্দুক দিয়ে যোগীন্দ্র সিংকে হত্যা করেছেন আপনি। তারপর বন্দুকটা সেখানে ফেলে রেখে আপনি যখন পালিয়ে যাচ্ছিলেন তখন হয়তো শ্যামলাল আপনাকে দেখে ফেলে, তাই তাকে আক্রমণ করেছিলেন। তখন বোধহয় মিথ্যে কথা। আমি যোগিন্দর সিংকে হত্যা করিনি, আমি মারিনি যোগিন্দর সিংকে। তবে বলুন, বন্দুকের উপর আপনার আঙুলের ছাপ এলো কি করে? বন্দুকটা আমি ব্যবহার করতাম। আপনি ব্যবহার করতেন? এটা কি আপনার বন্দুক নাকি? না, তবে তবে এটা আমি মাঝে মাঝে ব্যবহার করে থাকি। কিসের জন্য ব্যবহার করেন? শিকারের জন্য। বেশ, তাই যদি হয় তবে এবার বলুন বন্দুকটার মালিকটাকে? মানে মালিক না, মালকিন, হীরাবাই। হীরাবাই? তবে সে কথা আমাকে আগে বলেননি কেন? আসলে হীরাবাইকে আমি এ ব্যাপারে জড়াতে চাইনি। বেশ, এখনই আমার সঙ্গে একবার হীরাবাইয়ের বাড়িতে চলুন তো। আপনারা? সেদিন বাগানে যে বন্দুকটা পাওয়া গেছিল সেটা কি আপনার? হ্যাঁ, আমার। ভেতরে আসুন। তা সুন্দর সিং কি ওটা মাঝে মাঝে ব্যবহার করতেন? হ্যাঁ, আমার কাছ থেকে চেয়ে নিতেন শিকারের জন্য। তা কবে উনি এটা শেষ ব্যবহার করেছেন? দিন 4 আগে। তারপর তিনি আপনাকে সেটা ফেরত দিয়েছিলেন? হ্যাঁ। আপনার স্পষ্ট মনে আছে আপনি বন্দুকটা ফেরত পেয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, বন্দুকটা কোথায় রাখতেন আপনি? আমার বাবার আমলে যে ঘরে বাবার অস্ত্রশস্ত্র থাকতো সেই ঘরে। ঘরটা একবার দেখান তো আমাকে। আপনি জানতেন যে বন্দুকটা ঘরে নেই? কাল রাতেই টের পেয়েছি বন্দুকটা চুরি গেছে। তখন রাত কটা? প্রায় 12টা। এই পাশের ঘরে কে থাকে? শ্যামলাল। ও, তা আপনি যখন বন্দুকের খোঁজে এখানে এলেন তখন শ্যামলাল ঘরে ছিল না। কোথায় গেছিল জানেন? আগে না। আপনি দেখলেন দরজার তালা খোলা, বন্দুক নেই, তাই না? হ্যাঁ। আপনার কি মনে হয়েছিল যে শ্যামলাল বন্দুকটা নিয়ে যেতে পারে? আমার কথার জবাব দিন। হ্যাঁ, সেই রকমই মনে হয়েছিল আমার। আপনি কি শ্যামলালকে বন্দুক সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, আজই সকালে জিজ্ঞেস করেছিলাম। সে কি জবাব দিল? বলল সে বন্দুক সম্বন্ধে কিছুই জানে না। আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে থাকে? একটা ঝি আছে। হীরাবাইয়ের কথাবার্তায় জীবনলাল বুঝলেন বন্দুকের ওপর সুন্দরের আঙুলের ছাপ থাকা এমন কিছুই বিচিত্র নয়। তবে যে লোকটা বন্দুকটা চুরি করল কিংবা যে ওটা দিয়ে যোগিন্দর সিংকে হত্যা করল তার আঙুলের ছাপ তো থাকার কথা। তবে কি হীরাবাই মিথ্যা বলছে? পরের দিন সকালে পুলিশ অফিসার জীবনলাল এমন দুটো খবর পেল যা পেয়ে সে সাংঘাতিক বিভ্রান্ত হয়ে পড়ল। প্রথম খবরটা হচ্ছে যোগিন্দর সিংয়ের মৃতদেহ যে ঘরে পড়েছিল সেই ঘরের টেলিফোন রিসিভারের ওপর যে আঙুলের ছাপ পাওয়া গিয়েছিল তার সঙ্গে শান্তাবাইয়ের আঙুলের ছাপ মিলে গিয়েছে।
প্রথমে সে টেলিফোন রিসিভারের ওপর কোনো আঙুলের ছাপ লক্ষ্য করেনি, কিন্তু যোগিন্দর সিংয়ের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সেদিন রাতে টেলিফোন এক্সচেঞ্জে যে লোকটি ডিউটিতে ছিল সে খবর দেয়। স্যার, রাত তখন প্রায় 12:10 হবে। এমন সময় যোগিন্দর সিংয়ের ঘরের টেলিফোন থেকে এক নারী কণ্ঠে কেউ বলল, হ্যালো, প্লিজ পুট মি টু। কিন্তু পর মুহূর্তেই স্যার নম্বরটা না বলে রিসিভারটা রেখে দিল। খবরটা শুনে একটু চিন্তিত হয়ে পড়ে জীবনলাল। এই ব্যাপারে মাত্র 3টি স্ত্রীলোক জড়িত, অহল্যাবাই, হীরাবাই ও শান্তাবাই। 3 জনেরই আঙুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টের কাছে পাঠিয়ে দেয় সে। রিপোর্টে দেখা যায় শান্তার আঙুলের ছাপের সঙ্গে তা হুবহু মিলে যাচ্ছে। দ্বিতীয় খবরটা আরও বিভ্রান্তিকর। ব্যালিস্টিক এক্সপার্ট জানিয়েছেন যে কার্তুজের খোলটা বাগানের ঝোপের আড়ালে পাওয়া গেছিল সেটা নাকি ওই বন্দুক থেকে ছোঁড়াই হয়নি। জীবনলালের সমস্ত সূত্রগুলো একসঙ্গে জট পাকিয়ে যায়। সে সোজা এসে হাজির হয় পীতাম্বর সিংয়ের বাড়িতে, ডেকে পাঠায় শান্তাবাইকে। তোমাকে মা 2-4টে প্রশ্ন করব, হ্যাঁ? আশা করি তুমি সত্যি সত্যি জবাব দেবে। হ্যাঁ, বলুন। আচ্ছা, যোগীন্দ্র সিং যেদিন নিহত হন সেদিন কি তুমি কোনো কারণে তার কাছে গেছিলে? বলো মা, সত্যি কথা বলো, কোনো ভয় নেই তোমার। কেন গেছিলে বলবে কি? একটু প্রয়োজন ছিল। সেই প্রয়োজনটাই তো জানতে চাইছি আমি, যাতে তোমার সঙ্গে যোগীন্দ্র সিংয়ের বিয়ে না হয় তার জন্য অনুরোধ করতে গেছিলে। হ্যাঁ। তা সেখানে গিয়ে কি দেখলে তুমি? ঘরে ঢুকেই দেখি সে টেবিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। চারিদিকে তাকিয়ে দেখি ঘরে কেউ নেই, কিন্তু পরক্ষণেই ভাবলাম এই অবস্থায় পুলিশে অন্তত একটা খবর দেওয়া উচিত। কেমন করে পুলিশে খবর দেব ভাবছি, ঠিক এমন সময় আমার মনে হলো বাইরে থেকে কে যেন আমার কার্যকলাপ লক্ষ্য করছে। কেন এমন মনে হলো তা আমি বলতে পারি না, তবে আমি বেশ ভালোভাবেই অনুভব করছিলাম। ঠিক সেই মুহূর্তেই টেলিফোনের ওপর নজর পড়ে আমার। রিসিভারটা তুললাম। হঠাৎ মনে হলো পুলিশ যখন আমার টেলিফোন করার কথা জানতে পারবে তখন তারা কি মনে করবে। এই কথা ভাবার সঙ্গে সঙ্গেই রিসিভারটা রেখে দিলাম। তারপর ছুটে চলে এলাম বাইরে। মনে হলো কে যেন হঠাৎ সরে গিয়ে বাইরের থামের আড়ালে দাঁড়ালো। সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিলাম আমি, তাই কোনো দিকে না তাকিয়ে ছুটে ছুটতে বাড়ি চলে আসি। থামের আড়ালে যে লুকিয়েছিল তাকে তুমি দেখতে পাওনি? না, বুঝতে পারিনি। তোমাকে আর একটা মাত্র প্রশ্ন করব আমি। এই যে যোগীন্দ্র সিং নিহত হলো, তার সঙ্গে তোমার বিয়ে হলো না, এতে নিশ্চয়ই তুমি খুশি হয়েছ, কি বলো? সে নিহত হওয়ায় আনন্দিত হইনি, বিয়ে বন্ধ হওয়াতে খুশি হয়েছি। পরের দিন সকালে যোগিন্দরের চাকর রঘুবীর এসে উপস্থিত হয় জীবনলালের সামনে। কিছু খবর আছে নাকি রঘুবীর? আগে হ্যাঁ, আর সিঁড়ির পাশে পুরনো ইট বালির মধ্যে এই রুমালটা পেয়েছি হুজুর। দেখেন হুজুর, রুমালের এক্ষণে দেবনাগরী হরফে অ লেখা আছে। এই রুমাল আমি আগে দেখেছি হুজুর, হপ্তা 2 আগে অহল্যাবাই যখন আমাদের সাহেবের কাছে এসেছিলেন তখন। আমি চায়ের সরঞ্জাম টেবিলে সাজিয়ে রাখার সময় অহল্যাবাই ওই রুমাল দিয়ে মুখ মুছেছিলেন। তখন হঠাৎ সেটা ওনার হাত থেকে পড়ে যায়, আমি কুড়িয়ে ওনার হাতে দিই হুজুর। এক মুহূর্ত বিলম্ব না করে সে ছুটে যায় পীতাম্বর সিংয়ের বাড়িতে। ডাক পড়ে অহল্যাবাইয়ের। সে স্বীকার করল রুমালটা তারই, এবং সেই রাতে সে যোগিন্দরের আবাস স্থলে গিয়েছিল। সেখানে আপনি আর কাউকে দেখতে পেয়েছিলেন? না, তবে 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 কি বলুন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই আসছি। এই দেখুন। এটা কোথায় পেলেন আপনি? সেদিন রাতে শান্তাকে অনুসরণ করে বাড়ি আসার পথে কুড়িয়ে পেলাম। পিস্তলটা কার বলতে পারেন? হীরাবাইয়ের বাবার এরকম একটা পিস্তল ছিল বলে জানতাম। হীরাবাই তো আপনার বোন হন, তাই না? বোন না ছাই, শত্রু। কি বললেন? হ্যাঁ, বোন হয়।
আশা করি আর কিছু জিজ্ঞাসা নেই আপনার। নমস্কার। সুন্দর সিং, শ্যামলাল, মহেন্দ্র সিং, অহল্যাবাই, হীরাবাই, শান্তাবাই, রঘুবীর এবং পীতাম্বর সিং। কে এদের মধ্যে বেশি লাভবান হচ্ছে? আমার মাথা কাজ করছে না, কি যে করি। আরে আপনি শুধু শুধু চিন্তা করছেন দিদি। তুমি বুঝতে পারছো না, আমার পিস্তলটা সেদিন রাত থেকে খুঁজে পাচ্ছি না। পুলিশ ওটা খুঁজে পেলে আমাকেই তো। আপনি যখন কিছু করেননি তখন ভয়ের কোনো। আরে অফিসার, আসুন আসুন। মাফ করবেন, আপনাদের আলোচনায় ব্যাঘাত ঘটালাম। না না, সে কি কথা। কথার মাঝেই পিস্তলটা পকেট থেকে বের করে টেবিলের ওপর রাখলো জীবনলাল। এটা কোথায় পেলেন আপনি? কোথায় পেলাম তা পরে বলছি, তার আগে বলুন এটা কি আপনার? হীরাবাই জবাব দেওয়ার আগেই হঠাৎ জীবনলালের নজর পড়ে দেওয়ালের ওপর। একটা পেরেকের সঙ্গে কড়া লাগানো সেই পিস্তলের দড়িটা ঝুলছিল সেখানে। মনে হচ্ছে কড়া সমেত এই দড়িটাই লাগানো ছিল পিস্তলটার সঙ্গে। আশা করি এবার স্বীকার করবেন যেটা আপনার। ওটা আমারই। এই বস্তুটা সেদিন রাতে প্রাসাদের সামনে পাওয়া গেছে। এটা ওখানে গেল কি করে বলতে পারেন? আমার সঙ্গে ছিল, কড়া খুলে রাস্তায় পড়ে গেছিল। আপনার সঙ্গে? হ্যাঁ। হীরাবাই তখন একে একে সেদিন রাতের ঘটনার বর্ণনা দিল। তাহলে আপনিও সেদিন গেছিলেন যোগীন্দ্র সিং এর বাড়িতে? হ্যাঁ, গেছিলাম। আশ্চর্য ব্যাপার জানেন, এখন দেখছি আপনারা সকলেই সেদিন রাতে উপস্থিত ছিলেন সেখানে। ওদিকে আবার সুন্দর সিং এর আঙুলের ছাপ সমেত বন্দুক ও কার্তুজের খোলটাও পাওয়া গেল বাগানের মধ্যে। কিন্তু তবুও সমস্ত ব্যাপারটাই কেমন যেন একটা রহস্যাচ্ছন্ন থেকে যাচ্ছে। তাছাড়া যোগীন্দ্র সিং এর দ্বিতীয় উইলেরও কোনো খোঁজ পেলাম না আজ পর্যন্ত। ওই বন্দুক থেকে যে কার্তুজটা ছোঁড়া হয়নি সে তো আগেই বোঝা গেছিল। কেমন করে? না মানে অনেকটাই অনুমান বলতে পারেন। ধরুন গুলিটা যদি ওই বন্দুক থেকেই ছোঁড়া হতো তাহলে হত্যাকারী বন্দুকটা খুলে কার্তুজের খোলটা বাইরে ফেলে রেখে যাবে কেন? খোলটা বন্দুকের মধ্যে থাকলেই বা কি ক্ষতি ছিল তার? হ্যাঁ, কথাটা অবশ্য ভেবে দেখার মতোই বটে। রাজপ্রাসাদ থেকে খানিকটা দূরে প্রাচীর সংলগ্ন নিচু জায়গাটায় একটা জীর্ণ কুঁয়ো আছে। তার শান বাঁধানো পাড়ের অবস্থাও জীর্ণতর। জায়গাটা নির্জন। বাগানের গাছে জল দেওয়ার জন্য বহু অতীতে তৈরি হয়েছিল কুঁয়োটা। এখন প্রায় পরিত্যক্ত। বেলা তখন প্রায় 10টা। কিছুক্ষণ আগে সামান্য এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই কুঁয়োর চারপাশটা কর্দমাক্ত এবং পিচ্ছিল। পাড়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কুঁয়োর মধ্যে সুন্দর সিং কিছু দেখছিল। খানিকক্ষণ পরে সে এদিক ওদিক তাকিয়ে কোনো কিছু খুঁজতে থাকে। হঠাৎ তার দৃষ্টি পড়ে একটু দূরে স্তূপাকৃত কিছু পুরনো ইট ও লোহার রডের ওপর। একবার সন্তর্পণে দেখে নেয় চারিদিক। তারপর একটা লোহার রড তুলে নিয়ে কুয়োর দিকে এগিয়ে যেতে থাকে। হঠাৎ বাইরে থেকে প্রাসাদের দিকে হেঁটে যাচ্ছিল জীবনলাল। গুলির শব্দ শুনে থমকে দাঁড়ায় সে। তারপর ছুটে আসতে থাকে সুন্দর সিংয়ের নিষ্পন্দ দেহটার দিকে। হঠাৎ তার মনে হলো প্রাচীরের পাশ দিয়ে কে যেন ছুটে পালাচ্ছে। দাঁড়াও শ্যামলাল, আমার পেছনে আসুন, আমার পেছনে আসুন। দাঁড়াও 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 শ্যামলাল, দাঁড়াও দাঁড়াও বলছি শ্যামলাল, নইলে কিন্তু আমি গুলি করবো। শ্যামলাল, আরে ছাড়ুন, আপু কোথাও একটা ভুল হচ্ছে। এইবার হাতে হাতে ধরেছি তোমাকে, কোথায় পালাবে? হ্যাঁ, শান্তি পেয়েছেন? এবার একটু কথাটা শুনুন।
শিগগির আমার সঙ্গে আসুন। হ্যাঁ, কোথায়? সব কথা বলার সময় এখন নেই। শিগগির রাজপ্রাসাদে চলুন আমার সঙ্গে, নইলে বিপদ হয়ে যাবে। আসুন। এই কাদাওয়ালা পায়ের ছাপগুলো দেখছেন? আমার আগেই সন্দেহ হয়েছিল। আপনাকে বললাম, আপনি শুনলেন না। শুনুন। রঘুবীর, তোমার পায়ে কাদা কোত্থেকে এলো? পালাবার চেষ্টা করো না রঘুবীর। আপনি ওইদিকে দরজায় যান ইন্সপেক্টর। যোগেন্দর সিং আর সুন্দর সিং এর হত্যাকারীকে শিগগিরই গ্রেপ্তার করুন দারোগা সাহেব। আর তোমার পালাবার কোনো পথ নেই রঘুবীর। এবার চলুন দারোগা সাহেব, কুয়োর দিকে যাওয়া যাক। আসল জিনিস ওখানে পাবেন। আসুন আমার সঙ্গে। কুয়োর জলের দিকে মাথা নিচু করে তাকিয়ে জীবনলাল জিজ্ঞেস করে, এখানে কি আছে? আগে জিনিসটা তো তুলি, তারপর দেখতে পাবেন। দেখুন, যোগিন্দর সিং এর দুটো উইল কিভাবে ক্যানভাস আর অয়েল পেপার দিয়ে জড়িয়ে কুয়োর জলের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। আশ্চর্য, আশ্চর্য! একজন ইঞ্জিনিয়ার হয়েও তদন্তের ব্যাপারে আপনার এত চমৎকার ব্রেন। হ্যাঁ, উইলের বিষয়ে আমি একেবারেই মনোযোগ দিইনি। আমার সবসময় মনে হচ্ছিল ওই বিয়ের ব্যাপারেই যোগেন্দ্র সিং খুন হয়েছেন। আমার নাম শ্যামলাল নয় জীবনবাবু। এই নিন আমার কার্ড। আমি অহিন সোম। আপনি 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 শ্যামলাল নন? আপনি সেই স্বনামধন্য গোয়েন্দা অহিন সোম? কিন্তু আপনি এই ব্যাপারে এলেন কি করে? সবই বলবো, কিন্তু তার আগে এই কুয়োর মধ্যে লোক নামিয়ে বন্দুকটা উদ্ধার করুন। বন্দুক? হ্যাঁ, যে বন্দুক দিয়ে রঘুবীর যোগেন্দর সিং আর সুন্দর সিংকে হত্যা করেছে সেই বন্দুক এই কুয়োর জলে ফেলে দেওয়া হয়েছে। অত্যন্ত বুদ্ধিমান লোক এই রঘুবীর। যোগেন্দর সিং খুবই বিশ্বাস করত তাকে। কথায় কথায় সে একদিন রঘুবীরকে বলেও ফেলেছিল যে শান্তাবাইকে বিয়ে করার ব্যবস্থা পাকা হয়ে গেলেই সে তার পুরনো উইল পরিবর্তন করবে। তার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি তার ভাই মহেন্দ্র সিং এর বদলে শান্তাবাইকেই সে দেবে। এই কথাটা শোনার পরই রঘুবীরের মাথায় দুর্বুদ্ধি চাপে। সে চিঠি লিখে সমস্ত ব্যাপারটা মহেন্দ্র সিংকে জানিয়ে দেয় এবং তাকে আশ্বাস দেয় যে যোগেন্দর সিং এর প্রথম উইলটা নষ্ট করে ফেলার আগেই সে সেটা চুরি করে এনে মহেন্দ্রকে দিয়ে দেবে, যাতে ভবিষ্যতে যোগেন্দরের মৃত্যুর পর মহেন্দ্র ওই প্রথম উইলটা নিয়ে একটা হুজ্জুতি বাঁধাতে পারে। নিঃসন্দেহে একটা মোটা টাকার বিনিময়ে মহেন্দ্র সিং এই ব্যবস্থায় রাজি হন। এদিকে প্রথম উইলটা হারিয়ে যাওয়ার পরই চিন্তিত হয়ে পড়ে যোগেন্দর সিং। তার কেমন একটা ধারণা হয় উইল হারিয়ে যাওয়ার ব্যাপারে একটা ষড়যন্ত্র আছে। তাই সে কলকাতায় গিয়ে আমার সঙ্গে দেখা করে এবং আমি এই ব্যাপারটা হাতে নিই। তাকে বলি যে উইল উদ্ধারের ব্যাপারে আমি এমনভাবে কাজ করব যেন কেউ আমার পরিচয় টের না পায়। সেই মতো যোগেন্দর সিং প্রথম উইলটা নিয়ে বেশি হইচই না করে দ্বিতীয় উইল তৈরি করে। তারপর এখানে এসে ছদ্মবেশে 2-4 দিন ঘোরাফেরা করে আমি একটা খবর জোগাড় করি। জানতে পারি যে হীরাবাইয়ের এক বান্ধবী নাকি পাঞ্জাবে থাকে। তখন সেই বান্ধবীর কাল্পনিক ভাই সেজে একখানা জাল পরিচয়পত্র নিয়ে আমি হীরাবাইয়ের বাড়িতে থাকার অনুমতি পাই। অবশ্য তার আগে জয়পুরে গিয়ে সিপিডব্লিউডির চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে আমার আসল পরিচয়টা জানিয়ে আসি এবং এখানে রাজপ্রাসাদের কাজে সংশ্লিষ্ট থাকার অনুমতিও নিই। যোগেন্দর সিং দ্বিতীয় উইলটা তৈরি করে বিয়ের তারিখের মাত্র কয়েকদিন আগে। তাতে সে শান্তাবাইকেই তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক করে দেয়।
তাই এই সময় রঘুবীরের মাথায় আরও একটা কঠিন দুর্বুদ্ধি চাপে। সে বুঝতে পারে কেবলমাত্র সম্পত্তির লোভেই অহল্যাবাই শান্তাকে যোগেন্দর সিংয়ের হাতে দিতে সম্মত হয়েছে। তাই সে তার পূর্বের পরিকল্পনা বাতিল করে দিয়ে দ্বিতীয় উইলটাও চুরি করে। সে বুঝতে পারে বিয়ের ব্যাপারে ঘোরতর বিরোধী হচ্ছে সুন্দর সিং আর হীরাবাই। তাই সে হীরাবাইয়ের ঝি লক্ষ্মীর সাহায্যে বন্দুকটা চুরি করে এনে লুকিয়ে রাখে। রঘুবীর অনুমান করেছিল যে মাত্র ৩-৪ দিন আগে ওই বন্দুক যখন সুন্দর সিং ব্যবহার করেছে তখন তাতে নিশ্চয়ই তার আঙুলের ছাপ থাকবে। তারপর তার প্ল্যান মতো সে কাজ করে যায়। যোগেন্দর সিংয়ের নিজের বন্দুক দিয়েই সে তাকে হত্যা করে, কিন্তু বাগানে ফেলে যায় হীরাবাইয়ের বন্দুক আর সেই ব্যবহৃত কার্তুজ। আপনাকে আজ সকালেই জিজ্ঞেস করেছিলাম জীবনবাবু, গুলিটা যদি ওই বন্দুক থেকেই ছোঁড়া হতো তাহলে হত্যাকারী বন্দুকটা খুলে কার্তুজের খোলটা বাইরে কেন ফেলে যাবে? খোলটা বন্দুকের মধ্যে থাকলে ক্ষতি কি ছিল তার? কিন্তু রঘুবীর হীরাবাইয়ের বন্দুকটা চুরি করে এনে সেটা দিয়ে যোগীন্দ্রকে হত্যা না করে অন্য বন্দুক ব্যবহার করলো কেন? তার কারণ হুঁশিয়ার রঘুবীর জানত হীরাবাইয়ের বন্দুক ব্যবহার করলে সুন্দর সিংয়ের আঙুলের ছাপ মুছে যাবে। আর দুটো উইল নিয়ে রঘুবীরের কি উদ্দেশ্য ছিল? নিলাম। নিলাম? হ্যাঁ, নিলাম ছাড়া আর কি। রঘুবীর ভেবেছিল যে নিলামে যদি মহেন্দ্র সিংয়ের ডাক বেশি ওঠে তবে সে দ্বিতীয় উইলটা ছিঁড়ে ফেলে দিয়ে প্রথমটা তাকে দিয়ে দেবে, আর অহল্যাবাইয়ের ডাক বেশি হলে প্রথমটা ছিঁড়ে ফেলে দ্বিতীয় উইলটা তাকে দেবে। আর সেই মর্মে মহেন্দ্র সিংয়ের সঙ্গে কথাবার্তায় সে নিজে এবং অহল্যাবাইয়ের সঙ্গে কথাবার্তায় হীরাবাইয়ের ঝি লক্ষ্মীকে সে নিয়োগ করেছিল। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হচ্ছে যে যোগেন্দর সিং আর সুন্দর সিংকে আমি বাঁচাতে পারলাম না। আচ্ছা, সুন্দর সিং ওই কুয়োর পাড়ে গেছিল কেন? বুদ্ধিমান লোক ছিল এই অ্যাডভোকেট সুন্দর সিং। যোগেন্দর সিংয়ের প্রথম উইলের সাক্ষী সেই ছিল, তাই সে যখন জানতে পারল যে দ্বিতীয় উইলটাও আপনি যোগেন্দরের ঘরে খুঁজে পাননি তখনই সে আমার মতোই সন্দেহ করেছিল রঘুবীরকে। সে বুঝতে পেরেছিল যোগেন্দর সিংয়ের হত্যার কারণ বিয়ে নয়, ওই উইল। তাই সেও আমার মতো রঘুবীরের ওপর নজর রেখেছিল। যতদূর মনে হয় সুন্দর সিং বোধহয় লক্ষ্য করেছিল যে রঘুবীর মাঝে মাঝে ওই কুয়োর ভেতরে উঁকি মারে, তার চোরাই মাল ঠিক আছে কিনা দেখে আসে। তাই সে যখন কুয়োর ভেতরে দড়ি বাঁধা বস্তুটা তুলতে গিয়েছিল তখন উপায় না দেখে রঘুবীর তাকে গুলি করে। যাকে, আমার কাজ এখানেই মোটামুটি শেষ। রাতের গাড়ি ধরতে হবে, সময় বেশি নেই। আপনার কাজ এবারে শুরু ইন্সপেক্টর, আমি বরং আসি। হীরাজি, আপনার সঙ্গে আমি যে ছলনা করেছি বা করতে বাধ্য হয়েছি তার জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আমাকে আপনি দয়া করে ক্ষমা করবেন। জ্ঞানীগুণীরা বলে গেছেন কর্মের চেয়ে মহৎ ধর্ম আর কিছুই নেই। তুমি তো তোমার কাজই করছিলে। আর আমার নিজের কথা যদি বলি তাহলে বলবো ওপরওয়ালা আমাকে আশীর্বাদ করে একটা ভাই তো দিল। সাবধানে যেও। এতক্ষণ আপনি শুনছিলেন নটরাজনের কাহিনী মাকড়সার জাল, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. মহারাজ এবং রঘুর চরিত্রে দীপক, অহল্যাবাইয়ের ভূমিকায় রীতি, সুন্দর সিংয়ের চরিত্রে অপূর্ব, ইন্সপেক্টর জীবনলালের ভূমিকায় দীপঙ্কর, হীরাবাই ও লক্ষ্মীর চরিত্রে সঙ্গীতা, শান্তাবাইয়ের ভূমিকায় মৌ, গল্প পাঠে এনামুল, শ্যামলাল এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন রৌমজিৎ,
সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মেলন 90.4 FM।